আমার নাম শিখা। আমরা ৫ ভাই বোন। আমি বাড়ির সবথেকে ছোট মেয়ে। আমার সব দাদা দিদিদের বিয়ে হয়ে গেছে। শুধু আমি বাকি আছি। তার মধ্যে আমার বড়দির ডিভোর্স হয়ে গেছে। আমার বড়দির আগে যার সঙ্গে বিয়ে হয়েছিল, সেই ছেলেটি দিদিকে খুবই মারধর করত। তাই বিয়ের ১ বছর পরে দিদি বাবার বাড়ি চলে আসে। তারপরে আর যায়নি এবং তাদের ২ জনের মধ্যে ডিভোর্স হয়ে যায়। ছেলেটি আমার দিদিকে খুবই টর্চার করত। বাবা যখন জানতে পেরেছিল তখন দিদিকে ওখান থেকে নিয়ে চলে এসেছিল। এখন শুধু বাড়িতে আমারই বিয়ে হতে বাকি ছিল। দিদির যেহেতু ডিভোর্স হয়েছিল তাই বাবা বলেছিল আমার ও দিদির একসঙ্গে বিয়ে দিবে। কিন্তু দিদির যেহেতু একবার ডিভোর্স হয়েছে তাই ভালো সম্বন্ধ আসতো না। অন্যদিকে আমাকে যে ছেলে দেখতে আসতো কেউ আমার সঙ্গে বিয়ে করতে রাজি হতো না। অথচ আমি দেখতে খুবই সুন্দর ছিলাম। কিন্তু জানি না কেন যতগুলো সম্বন্ধ আসতো সবাই আমাকে রিজেক্ট করে দিত। এইভাবে আমার প্রায় ২৫ বছর বয়স হয়ে গেছিল। প্রথমে আমার এই জিনিসগুলো অত কিছু মনে হতো না, কিন্তু এখন যত দিন যায় আমাকে ততই খারাপ লাগছিল। কারণ আমার সমবয়সী সবার বিয়ে হয়ে গেছিল, শুধু আমি বাকি ছিলাম। ওদিকে আমার বাবা মায়ের খুব দুশ্চিন্তা হতো আমাকে নিয়ে। আমাদের পাশের পাড়া থেকে যতটা সম্বন্ধ এসেছিল তারা কেউ আমাকে পছন্দ করেনি। তারপর একদিন পাড়ার একটি দাদার বিয়েতে যায়। সেখানে আমার মায়ের বান্ধবীও এসেছিল। সেই কাকিমার একটা ছেলে ছিল। উনি বিয়েতে আমাকে দেখে নিজের ছেলের জন্য পছন্দ করেছিলেন। তার ২ দিন পরে আমাদের বাড়িতে ফোন করে বলেন আমাকে তারা দেখতে আসবেন, এবং তারা দেখতে এসে আমাকে পছন্দ করেছিল। বাড়িতে সবাই খুব খুশি ছিল। শেষমেশ আমার বিয়েটাও এবার হতে চলেছিল। আমিও খুব খুশি ছিলাম। আমাকে পছন্দ করার ২-৩ দিন পরেই আমার মায়ের বান্ধবী বাড়িতে ফোন করে বলে তারা কিছু কারণের জন্য আমাকে তাদের বাড়ির বউ করতে পারবে না। বাড়িতে সবাই এই খবরটা পেয়ে কষ্ট পেয়েছিল। সবথেকে বেশি কষ্ট তো আমি পেয়েছিলাম। বুঝতে পারছিলাম না আমি এত ভালো দেখতে ছিলাম, আমার চরিত্রও খুব ভালো ছিল, আমার মধ্যে সব কিছু গুণ ভরপুর ছিল। তারপরেও ছেলেপক্ষ থেকে রিজেক্ট কেন করতো সেটা আমি খুঁজে বের করতে পারিনি। তারপরে একদিন আমার কপাল খুলে যায় এবং আমার জন্য একটা সম্বন্ধ আসে। আমরা যেহেতু অত বড়লোক ছিলাম না, একটা সাধারণ ঘরের মেয়ে ছিলাম। তারপর আমার একটা নাপিত বাড়ি থেকে সম্বন্ধ আসে। ছেলেটা নাপিত ছিল। আমার বাবা বেশি কিছু দেখেনি। বাবার ভয় ছিল যদি এই সম্বন্ধটা হাত থেকে বেরিয়ে যায় তাহলে হয়তো আমার আর কোনোদিনই বিয়ে হবে না। তারপর তারা দেখতে এসে আমাকে পছন্দ করে। ছেলেটাও খুব সুন্দর ছিল দেখতে। ছেলেটার নাম সন্দীপ। খুব ফর্সা, লম্বা এবং হ্যান্ডসাম ছিল। ছেলেটিকে দেখে আমিও খুব খুশি হয়েছিলাম এবং মনে মনে ভাবছিলাম যে এত সুন্দর একটা ছেলে আমার হাজব্যান্ড হবে। এদিকে আমার পাড়া প্রতিবেশীর লোকেরা এবং যারা আমাকে চিনতো বা জানতো তারা কিন্তু আমাকে সবসময় অ্যাভয়েড করত। আমি এটা বুঝতেই পারিনি যে তারা কেন আমাকে অ্যাভয়েড করত। গল্পের শেষে আপনারাও এটা জানতে পারবেন, তাই গল্পটি ভালো করে শুনবেন। বিয়ের সম্বন্ধ পাকা হওয়ার ১ মাস পরে আমি বিয়ে করে চলে আসি শ্বশুরবাড়িতে। আমার ভাসুর ও আমার বর, তারা ২ ভাই ছিল। আমার ভাসুরের এখনও বিয়ে হয়নি। আমার ভাসুর নাকি বলেছিল তার ঘাড়ে দায়িত্বটা বেশি, তাই সে এখন বিয়ে করবে না। তার ছোট ভাইয়ের বিয়ে দিবে, তারপর সে বিয়ে করবে। আমার ভাসুর দেখতে ভালো ছিল না, কিন্তু আমার বর দেখতে ভীষণ সুন্দর ছিল। বিয়ের প্রথম দিন রাতে আমি নিজের ঘরে বসেছিলাম আর অপেক্ষা করছিলাম কখন আমার বর এসে একটু ভালোবাসার কথা বলবে। বেশ কিছুক্ষণ পরে বর ঘরে ঢুকে যায়। শ্বশুরবাড়িতে অনেক আত্মীয় ছিল। সাধারণত বিয়ে বাড়িতে কুটুম ও আত্মীয়রা থাকে। বর এসে দরজাটা লাগিয়ে বিছানায় আমার পাশে এসে বসে যায়। আমি তখন অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে কখন সে আমার ঘোমটা তুলে আমার মুখের দিকে তাকিয়ে সৌন্দর্যের তারিফ করবে। ঠিক সেই সময় এসে আমার ঘোমটা তোলার পরে এসে অজ্ঞান হয়ে যায়। আমি তো ভয়ে চেঁচামেচি শুরু করে দিই। এমন অবস্থা হয়ে যায় যে বাড়িতে থাকা সব আত্মীয় স্বজনেরা চলে আসে। সবাই এসে আমাদের ঠাট্টা করে এবং আমাদেরকে নিয়ে হাসাহাসি করে। তখন আমার মনে হয়েছিল সেই মুহূর্তে আমি যেন হাসির পাত্র হয়ে পড়েছি। বিয়ের পরে জানি না কেন আমার বর আমাকে অ্যাভয়েড করছিল এবং সে বেশ কিছুদিন আমার কাছেই আসেনি। ওদিকে আমার একটা বান্ধবী বরের নাম্বারে ফোন করেছিল আমার সাথে কথা বলার জন্য। আমার সেই বান্ধবীটা অনেক বড়লোক ছিল। সে বলেছিল তোর বর আর ভাসুর তো নাপিত, আমাদের বাড়িতে পাঠিয়ে দিস আমার বাবার চুল কাটার জন্য। তারপর এই কথাটা আমার ভাসুরকে বলেছিলাম যে আমার বান্ধবীর বাড়িতে যেতে হবে চুল কাটার জন্য। আমার ভাসুর পরিষ্কার ভাষায় বারণ করে দিয়েছিল এবং বলেছিল যা দরকার আছে আমার দোকানেই পাঠিয়ে দেবে। আমি কারো বাড়িতে গিয়ে কাজ করি না। ভাসুরের এত রুক্ষ কথা শুনে আমার খুব খারাপ লেগেছিল, কারণ যারা নাপিত হয় তারা তো লোকের বাড়িতে গিয়েও কাজ করে।
আমার ভাসুরকে বলেছিলাম তারা অনেক বড়লোক, তাদের বাড়িতে গিয়ে কাজ করলে অনেক বেশি টাকা পাওয়া যাবে। আমার ভাসুর তখন বলেছিল যতই বেশি টাকা দিক না কেন, আমি কারো বাড়িতে গিয়ে কাজ করতে পছন্দ করি না। আমার বরের থেকেও ভাসুরের হাত বেশি ভালো ছিল, তাই আমি ভাসুরকে যেতে বলেছিলাম। কিন্তু আমি ভাবতেও পারিনি উনি এত রুক্ষভাবে আমার সাথে কথা বলবেন। আমার শ্বশুর ছিল না, অনেক আগেই মারা গেছিল। এই বাড়িতে আমার শাশুড়ি, ভাসুর, আমার বর, আমি মোট 4 জন থাকতাম। শাশুড়ি আমার কোনো কাজে দখলআন্দাজি করতো না। উনি নিজের ঘরে পূজা পাঠ নিয়েই ব্যস্ত থাকতেন। আমার কোনো কাজবাজ উনি দেখতে আসতেন না। অনেক শাশুড়িরা এমন হয়, বিয়ের পরে পরে বউদের ভুল ত্রুটি বের করে, কিন্তু আমার শাশুড়ি খুবই সহজ সরল মানুষ ছিলেন। তাই আমি এক হাতে নিজের মনের মতন ঘরের কাজগুলো করতে পারতাম, এবং আমার এই কাজ করতে কোনোই কষ্ট হতো না। যেহেতু আমার পরিবারটাও ছোট ছিল, রান্নাও কম করতে হতো, এবং কাজের চাপটাও খুব বেশি ছিল না। বিয়ের পরে বর আমার কাছে আসেনি, না আমাকে কোথাও ঘুরতে নিয়ে গেছিল। তাই আমার মনে হচ্ছিল না যে আমি এই বাড়ির নতুন বউ। এই বাড়িতে কোনো টিভিও ছিল না, এবং আমার কাছে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলও ছিল না। তাই আমি খুব বোর হয়ে যেতাম। একদিন আমার ভাসুর ছাদে বসে মোবাইল দেখছিল। ভাবলাম ওই রোদে বসে আমিও তরকারিগুলো কেটে নেব। তরকারিগুলো নিয়ে আমি ভাসুরের ওখানেই চলে যাই। ভাসুর যখন মোবাইল দেখছিল, আমি একটু দেখার জন্য এগিয়ে গেলাম। ভাসুর যখন বুঝতে পারলো যে আমি মোবাইল দেখার জন্য তার কাছে আছি, তখন উনি আমার থেকে দূরে সরে যান এবং ছাদের অন্যদিকে দেওয়ালে ঢাঁচা দিয়ে মোবাইল দেখেন। আমি তখন ভাসুরকে বলি, দাদা আপনি মোবাইলে কি দেখছেন? আমাকে একটু দেখতে দেন। ভাসুর তখন উত্তর দেয়, আমি যা দেখছি সেটা তোমার কাজের না, তাই তোমার দেখে কোনো লাভ নেই, তুমি নিজের কাজে মন দাও। ভাসুরের এরকম রুড বিহেভিয়ার দেখে আমার খুব রাগ উঠেছিল। তারপর সেদিন বর যখন বাড়ি আসে, আমি তাকে বলেছিলাম এই বাড়িতে আমি অনেক বোর হয়ে যাচ্ছি, একা একা আমার ভালো লাগে না, আমাকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিবে। টিভি থাকলে না হয় টিভিই দেখতাম। বর তখন বলে, ঠিক আছে, সামনে মাসে তোমাকে একটা মোবাইল কিনে দিব। আমার বরের কাছেও অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না, তার কাছে তো কিপ্যাড মোবাইল ছিল। যখন নতুন নতুন বিয়ে হয় তখন নতুন জোড়া কত জায়গায় ঘুরতে যায়, কিন্তু আমার বর আমাকে বিয়ের পরে কোথাও ঘুরতে নিয়ে যায়নি। ঘুরতে নিয়ে যাওয়া তো দূরের কথা, সে আমার কাছেই আসেনি। আমার সঙ্গে খুব বেশি একটা কথাও বলতো না। সেদিন রাতে ভেবেছিলাম বরের সঙ্গে এ ব্যাপারে কথা বলবো। রাতে যখন বর বাড়ি আসে খাওয়া দাওয়ার পরে, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি তো এখন পর্যন্ত আমার কাছে আসোনি, না তুমি আমার সৌন্দর্যের নাম করেছো, তুমি তো আমাকে নিজে দেখে পছন্দ করে বিয়ে করেছো, তাহলে এখন দূরে দূরে কেন থাকো? বর তখন কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, তুমি অনেক সুন্দর দেখতে, বলেই তো তোমাকে বিয়ে করেছি। ভালো হয়েছিল তোমাকে অন্য কেউ পছন্দ করেনি, না হলে আমি তোমাকে পেতাম না। প্রথমে আমি এই জিনিসগুলো বুঝতে পারতাম না সবাই আমাকে কেন অ্যাভয়েড করে, কিন্তু ধীরে ধীরে আমার মনে হয়েছিল কিছু তো একটা ব্যাপার আছে যার জন্য প্রত্যেকটা মানুষ আমাকে অ্যাভয়েড করে। সেদিন আমার একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়েছিল, এবং তাকে বলেছিলাম, আমি তো দেখতে এত সুন্দর, আমার সব কিছু পারফেক্ট আছে, তারপরেও সবাই আমাকে অ্যাভয়েড কেন করে? যেহেতু সে আমার বেস্ট ফ্রেন্ড ছিল, তাই তাকে এই কথাগুলো বলতে পেরেছিলাম। তখন সে আমাকে বলেছিল, কোনো মেয়ে যদি বাঁঝা হয় তাহলে সে কোনোদিনই মা হতে পারবে না, বাঁঝা হলে ছেলেরা তার কাছে কোনো সুখ পাবে না। বান্ধবীর এই কথা শোনার পরে আমি তো অনেক বেশি ভয় পেয়েছিলাম, এবং মনে হয়েছিল আমার কি তাহলে এরকম কোনো সমস্যা আছে যেটা সবাই জানে আমি জানি না, তাই হয়তো সবাই আমাকে অ্যাভয়েড করে। সেদিন রাতের বেলা বর আমাকে অনেক ভালোবাসে, এবং আমরা দুইজন কাছে আসি। এতদিন পরে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সব কিছু ঠিক হয়েছিল, কিন্তু ওদিকে আমার ভাসুরের ব্যবহার একদমই ভালো লাগতো না। সে কেমন যেন একটা রুডভাবে আমার দিকে তাকিয়ে থাকতো, আর সব সময় চেষ্টা করতো আমার কিছু না কিছু ভুল ত্রুটি বের করার। আমি তো বুঝতে পারছিলাম না উনি আমাকে কেন পছন্দ করতেন না, অথচ আমি উনার কোনো পাকা ধানে মই দিইনি। আমার ভাসুরকে দেখে মনে হতো উনি খুবই অহংকারী, তাই আমিও উনাকে পছন্দ করতাম না। উনাকে দেখলে আমার ভীষণ রাগ হতো। বিয়ের বেশ কিছুদিন পরে আমার বান্ধবীর বিয়ে ঠিক হয়, এবং সে ফোন করে আমাকে নেমন্তন্ন করে। বিয়েতে যাওয়ার জন্য আমি বরকে রিকোয়েস্ট করেছিলাম। বর তখন রাজি হয়েছিল। সে বলেছিল, তোমাকে বাবার বাড়িতে ছেড়ে দিব, তুমি সেখান থেকে তোমার বান্ধবীর বিয়েতে চলে যাবে। বর যখন বিয়েতে যাওয়ার পারমিশন দিয়েছিল, আমি খুবই খুশি হয়েছিলাম। বিয়ের আগের দিন বর আমাকে বাবার বাড়িতে রেখে এসেছিল। তার পরের দিন বিয়েতে যায়। বিয়েতে যখন যায় তখন সবাই ঘুরে ঘুরে আমার দিকেই তাকিয়েছিল, এবং আমার ব্যাপারেই গল্প করছিল, এবং সবাই বলছিল আমাকে দেখতে কত সুন্দর লাগছে। বিয়ের পরে মেয়েরা যখন সাজগোজ করে, তাদের সৌন্দর্য কিন্তু আরও বেশি বেড়ে যায়। সবাই তখন বলছিল, এই মেয়েটার কোথায় বিয়ে হয়েছে? তার মধ্যে কিছু লোক আমাকে নিয়ে ঠাট্টা করছিল,
এবং বলছিল এই বেয়াড়া চরিত্রহীন মেয়েকে কে আবার বিয়ে করেছে। ওই কথাটা শোনার পরে লজ্জা ও ঘৃণায় আমি সেখান থেকে বেরিয়ে বাড়ি চলে আসি এবং ভাবতে থাকি আমি তো কোনো দিন কোনো ছেলের সঙ্গে সম্পর্ক করিনি বা কোনো দিন কোনো ছেলের সঙ্গে প্রেম করিনি। আমি তো খুব বেশি পড়াশোনাও করিনি। মাধ্যমিক পাশ করার পরে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম। আমার যে কটা ফ্রেন্ড ছিল তারা সবাই মেয়ে। আমি বাড়ি থেকে অত বাইরে বেরোতাম না। তাহলে বিয়ে বাড়িতে ওই মহিলারা আমাকে চরিত্রহীন কেন বলেছিল? এবং আমার মাথায় এই প্রশ্নটা ঘুরছিল। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। সবাই আমাকে এত খারাপ চোখে কেন দেখে? বাবার বাড়িতে কিছুদিন থাকার পরে আমি আবার শ্বশুর বাড়িতে চলে আসি। বাড়ি আসার পরে বর আমাকে জিজ্ঞেস করেছিল, বিয়েতে কেমন এনজয় করেছো? তাকে বলি সবাই আমাকে এই বিয়ে বাড়িতে ঘুরে ঘুরে দেখছিল আর সবাই আমার সৌন্দর্যের নাম করছিল। কই, তুমি তো কোনোদিন আমার সৌন্দর্যের তারিফ করনি। বর তখন বলে, তুমি অনেক সুন্দর বলেই তো তোমাকে বিয়ে করেছি। বাড়ি আসার পরে পরেই আবার আমার ভাসুর আমার সাথে এমন ব্যবহার করেন যেন উনি আমার কোনো ভুল ত্রুটি বের করার আশায় বসে রয়েছেন। আমার ভাসুর যখনই বাড়িতে থাকতো তখন আমার বরের কানে ফিসফিস করে আমার ব্যাপারেই কী যেন বলতো এবং আমার মনে হতো উনি আমার ব্যাপারে বরকে কিছু বলছেন এবং আমাকে এই বাড়ি থেকে বের করার প্ল্যান করছেন। আমার বরকে সবসময় আমার ব্যাপারে কিছু না কিছু বলতে থাকতেন। আমার ভীষণ রাগ হতো ভাসুরকে দেখে। নিজে তো বিয়ে করেনি আর এদিকে আমার বিবাহিত জীবনে আগুন লাগানোর চেষ্টা করতেন। উনি কেন আমার পেছনে পড়েছিলেন আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। সবেই তো আমার বরের সঙ্গে সব কিছু আমার ঠিক হয়েছিল। সেদিন রাতের বেলা শুয়েছিলাম, বরও আমার পাশেই শুয়েছিল। অর্ধেক রাতে যখন ঘুম ভাঙে তখন দেখি আমি ঘরে একা আছি, আমার পাশে বর ছিল না। আমি ভাবলাম হয়তো সে বাথরুমে গেছে। বাথরুমে গিয়ে দেখি সে নেই। তারপর ভাবলাম হয়তো বারান্দায় আছে। তাই ভাবলাম বাইরে গিয়ে দেখি। দরজা খুলতেই দেখি বাইরের দিক থেকে কেউ দরজাটাকে লক করে দিয়েছে। আমি তো রীতিমতো ভয় পেয়ে যাই। তখন আমি 2 হাত দিয়ে জোরে জোরে দরজায় বাড়ি মারতে থাকি আর বলি, বাইরে কে আছো, দরজাটা খুলে দাও। দরজায় বাড়ি মারা দেখে আমার বর তাড়াতাড়ি করে দরজাটাকে খুলে দেয়। দরজা খোলা মাত্রই আমি বাইরে বেরিয়ে আসি। তখন দেখি আমার ভাসুর বরের সাথে কিছু কথা বলছিল। কিন্তু এত রাতে আমার বরের সাথে কি এমন কথা বলছিল? আমাকে দেখা মাত্রই ভাসুর সেখান থেকে নিজের ঘরে চলে যায়। বরও তখন ঘরের ভিতরে ঢুকে যায়। দরজা লাগানোর পরে আমি তাকে জিজ্ঞেস করি, এত রাতে তোমার দাদার সাথে কি কথা বলছিলে? বর তখন বলে, দোকানে কতটা কি লাভ হয়েছে সেই ব্যাপারেই কথা বলছিলাম। আমি তখন বলি, অর্ধেক রাতে এই কথা বলার জন্য আমাকে ভেতর দিক থেকে কেন লক করে দিয়েছিলে? এইভাবে দরজা লক করে কেউ বাইরে যায়? আর দোকানের ব্যাপারে কথা তো তোমরা কাল সকালেও বলতে পারতে। তাহলে অর্ধেক রাতে কি এমন কথা বলছিলে? আমি বরের মুখ দেখেই বুঝতে পেরেছিলাম সে আমাকে মিথ্যা কথা বলছে। বর তখন বলে, বললাম তো দোকানের ব্যাপারেই কথা বলছিলাম। আমি তখন বলি, তুমি মিথ্যা কথা বলছো। তোমরা আমার ব্যাপারে কোনো না কোনো কিছু কথা বলছিলে। বর তখন রেগে গিয়ে বলে, তোমার এই প্রত্যেকটা ব্যাপারে খুঁতখুঁতনে স্বভাব আমার একদমই ভালো লাগে না। অনেক রাত হয়ে গেছে, চুপচাপ শুয়ে পড়ো, কাল সকালে কথা হবে। বিয়ের 2 মাস পরে যখন আমার একদিন হঠাৎ করেই শরীর খারাপ হয়, তখন শাশুড়ি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং সেখানে কিছু টেস্ট করার পরে জানতে পারি আমি প্রেগনেন্ট হয়ে গেছি। এই কথাটা শুনে আমার শাশুড়ি এবং আমি খুবই খুশি হয়েছিলাম। আমার মন থেকে সেই সন্দেহটা দূর হয়েছিল যেদিন আমার বান্ধবী বলেছিল বাঁজা হওয়ার কথা। আজ আমার মন থেকে এত বড় সন্দেহ দূর হয়েছে এবং আমি গর্ভবতী হয়েছি। সেদিন ভেবেছিলাম বাড়ি এসে বরকে ফোন করে তাড়াতাড়ি বাড়ি ডাকবো, তারপর তাকে এই গুড নিউজটা দিব। বাড়ি গিয়ে দেখি ভাসুর মোবাইল নিয়ে বসে আছেন। উনি বাড়িতে থাকলে বেশিরভাগ সময় মোবাইল নিয়ে বসে থাকতেন এবং কি না জানি লুকিয়ে লুকিয়ে দেখতেন এবং যখনই আমাকে দেখতেন তখনই উনি ঘরের ভিতর ঢুকে দরজাটাকে লক করে দিতেন। যখনই আমি উনার ঘরে ঝাঁট দিতে যেতাম তখনই উনি দরজা ভেতর থেকে লক করে বসে থাকতেন। আমি তো বুঝতে পারছিলাম না, উনার তো এখনও বিয়ে হয়নি, তাহলে এত বেশি প্রাইভেসি কেন নিতেন? এবং বাড়িতে থাকলে উনি সবসময় দরজাকে লক করে বসে থাকতেন। উনি যেমন আমাকে পছন্দ করতেন না, আমিও ভাসুরকে একদমই পছন্দ করতাম না। সেদিন বাড়ি এসে শাশুড়ি খুশি হয়ে আমার ভাসুরকে বলে, আমি মা হতে চলেছি। তখন আমি মনে মনে ভাবি, যে লোকটা আমাকে ভালোবাসে না, আমাকে পছন্দ করে না, তাহলে সেই লোকটা আমার বাচ্চাকে কি করে ভালোবাসবে? আমি তো আমার ভাসুরের সাথে কোনো কথা না বলেই নিজের ঘরে ঢুকে যাই
এবং বরের আসার অপেক্ষা করতে থাকি। বরের আসার পরে তাকে গুড নিউজটা দিয়ে দিই। এই খবরটা শোনার পরে আমার বর অনেক খুশি হয়েছিল এবং আগের থেকে আমার অনেক বেশি খেয়াল রাখতো। সেদিন আমরা যখন একসঙ্গে খাওয়া-দাওয়া করছিলাম, তখন আমার শাশুড়ি বলেছিল, "বৌমা, তোমাকে এখন থেকে অত বেশি কাজবাজ করতে হবে না। তুমি একটু আরাম করবে। যেহেতু ডাক্তারে বলেছে তোমার শরীর খুব দুর্বল আছে, তাই এটা খেয়াল রাখতে হবে যাতে বাচ্চার কোনো ক্ষতি না হয়। তাই তুমি একটু সাবধানে থাকবে। অত বেশি কাজ করার তোমাকে দরকার নেই। তোমার আসার আগে আমি এই বাড়িতে সমস্ত কাজবাজ করতাম। তাই এখন তুমি শুধু দাঁড়িয়ে, দাঁড়িয়ে ২ হাঁড়ি রান্না করবে। বাকি সমস্ত কাজ আমি যেমন তেমন করে নিব।" শাশুড়ির কথা শোনার পরে বর আমাকে বলেছিল, "মা যেটা বলছে একদম ঠিক বলছে। তুমি একটু সাবধানে থাকবে।" প্রেগনেন্ট হওয়ার পরে বাড়ির লোক আমার খুবই কেয়ার করত। শুধুমাত্র আমার ভাসুর কেমন যেন আমার দিকে তাকিয়ে থাকতেন। এখনও ওনার তাকানো দেখে মনে হতো আমার কোনো ভুল ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করছেন। একদিন সকালবেলা নাস্তা করার পরে যখন ভাসুরকে খেতে দিই, তখন উনি আমাকে বলেন, "এবার তো নিজেকে একটু শোধরাও। আর কতদিন এরকম চলবে?" ভাসুরের এই কথাটা শোনার পরে তো আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। কারণ আমি কিছুই করিনি। আমি সারাদিন বাড়িতে থেকে নিজের কাজবাজ করতাম। আমি বাড়ির বাইরেও যেতাম না। উনাকে খাবারটা দেওয়ার পরে রেগে আমি নিজের ঘরে চলে আসি। যেহেতু কথাটা শুনে আমার ভীষণ খারাপ লেগেছিল। বরের বাড়ি আসার পরে বলেছিলাম, "তোমার দাদা সবসময় আমার পিছন লেগে থাকে। সবসময় আমাকে তানা মারা কথা বলে। আর সকালে যখন তোমার দাদাকে নাস্তা দিতে গিয়েছিলাম, তখন উনি আমাকে এইভাবে বলেছেন।" এই কথার মানে কি? আমি তো উনার সঙ্গে বেশি কথা বলি না, বা আমি তো তোমার দাদার কোনো ক্ষতি করিনি। তাহলে তোমার দাদা আমাকে পছন্দ কেন করে না? বর তখন বলেছিল, "তুমি একটুতেই কথা ধরে ফেলো। দাদা হয়তো সেরকম কিছু বলতে চায়নি। আর দাদার কথা ধরে অত মাথা ঘামিয়ে লাভ নেই। তুমি আরাম করো।" বর তো এসব কথায় অত গুরুত্ব দেয়নি। একদিন আমি যখন ভাসুরের ঘরে ঝাঁট দিতে যাই, সেই সময় ভাসুর ঘরে ছিল না। তাই ঘরে ঢুকেছিলাম। ঘর ঝাড় দিতে গিয়ে দেখি মেঝেতে এক টুকরো কাগজ পড়ে আছে। ভেবেছিলাম হয়তো ভাসুরের কোনো গুরুত্বপূর্ণ কাগজ আছে। কাগজটা হাতে তুলতেই প্রথমে ভেবেছিলাম খুলে দেখব না। কিন্তু আবার কি জানি মনে হলো কাগজটা খুলে দেখার। কাগজটা খুলে দেখতেই আমি আশ্চর্য হয়ে যাই। কারণ সেই কাগজের মধ্যে যে নাম্বারটা ছিল সেটা একটা ফোন নাম্বার। ফোন নাম্বারটা পড়তেই আমার মনে পড়ে এই নাম্বারটা আর কারো না, আমার বড়দির, যার ডিভোর্স হয়েছিল। বড়দির নাম্বার আমার ভাসুরের ঘরে কেন ছিল? কাগজটা হাতে নিয়ে আমি ঘর থেকে বেরিয়ে পড়ি এবং অপেক্ষা করি কখন তারা দুই ভাই বাড়িতে আসবে। তারপর রাতের বেলা যখন আমার শাশুড়ি ও বর একসঙ্গে ছিল, তখন আমি তাদেরকে গিয়ে বলেছিলাম, আমার বড়দির নাম্বার ভাসুরের ঘরে কি করছে? আমার বর ও শাশুড়ি এই কথাটা শোনার পরে তারাও অবাক হয়েছিল। তখনও আমার ভাসুর ঘরে আসেনি। তখন আমি বরের কাছে মোবাইলটা নিয়ে বাড়িতে ফোন করি এবং মাকে জিজ্ঞেস করি বড়দির নাম্বার আমার ভাসুরের ঘরে কি করছে। বড়দি কি আমার ভাসুরের সঙ্গে কোনো সম্পর্ক রেখেছে? মা তখন আমার উপর রাগারাগি করে বলে, "এসব বাজে কথা না বলে নিজের সংসারে মন দাও।" এটা বলে মা ফোন রেখে দিয়েছিল। তারপর আমার মনের সন্দেহ আরও জাগে। বড়দি কি আমার ব্যাপারে কিছু খারাপ কথা বলার জন্য ভাসুরকে ফোন নাম্বারটা দিয়েছিল? আমার মনের মধ্যে অনেক রকম প্রশ্ন জেগে ওঠে, যেগুলোর উত্তর আমি খুঁজে পাচ্ছিলাম না। ছোটবেলা থেকে বড়দি আমার থেকে হিংসা করত। আমি যেহেতু খুব সুন্দর ছিলাম দেখতে, তাই আমার মনে হয়েছিল হয়তো আমার ব্যাপারে কিছু বলার জন্যই ভাসুরের ফোন নাম্বার সে নিয়েছিল। ঠিক সেই সময় আমার ভাসুর ঘরে ঢুকতেই আমি তাকে জিজ্ঞেস করি, "দাদা, আপনার কাছে আমার দিদির নাম্বার কি করছে? এমন কি কথা বলার জন্য আপনি আমার দিদির নাম্বার নিয়েছেন? বড়দি আপনাকে আমার ব্যাপারে কি বলেছে?" আমি ভাসুরকে প্রশ্ন করতে থাকি। "না, আমার বড়দির সঙ্গে আপনার কোনো সম্পর্ক আছে।" উনি কিছুক্ষণ চুপচাপ আমার কথাগুলো শুনেন। তারপর বলেন, "তোমার দিদি তোমার ব্যাপারে একটা অনেক বড় কথা বলেছে, যেটা শুনে আমরা অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম। ভেবেছিলাম তোমাকে এই ব্যাপারে কোনোদিনও জানতে দিব না। কিন্তু এখন এই কথাটা না বললেও হবে না। তোমাকে একটা অনেক বড় অসুখ আছে। সেটা হচ্ছে তুমি ঘুমের মধ্যে হেঁটে বেড়াও এবং যেখানে সেখানে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকো, যেটার ব্যাপারে তুমি জানো না। তোমার বয়স যখন ১৬ বছর ছিল, তখন তুমি ঘুমের ঘোরে তোমার বড় জেঠুর ছেলের ঘরে গিয়ে ঘুমিয়েছিলে। সকালে যখন তোমার জেঠিমা এই কথাটা জানতে পেরেছিল, তখন সে পুরো গ্রামে তোমার ব্যাপারে খুব নোংরা কথা রটিয়েছিল। বলেছিল তুমি নাকি ইয়াং ছেলেদের সঙ্গে রাতের বেলা নোংরা কাজ করো। এই কথাটা শোনার পরে পুরো পাড়ার লোক তোমাকে খারাপ চোখে দেখত। তোমার জেঠিমা এমনিতেই তোমাদেরকে দেখতে পারতো না, যদিও বা তুমি এটার ব্যাপারে কিচ্ছু জানো না। এই জন্যই যখন তোমার কোনো বিয়ের সম্বন্ধ আসতো, তখন তোমাকে রিজেক্ট করে দিত। তোমার চেহারা দেখে সবাই পছন্দ করে নিত,
কিন্তু তোমার বাবা মা যখন ছেলেপক্ষকে এই সত্যি কথাটা বলতো তখন তারা রিজেক্ট করে দিত। কিন্তু তোমার মা বাবা এই সত্যি কথাটা আমাদের থেকে লুকিয়েছিল। বিয়েতে যখন তোমার দিদিকে আমি দেখেছিলাম তাকে আমি পছন্দ করেছিলাম। তারপর থেকে আমরা দুইজন ফোনে কথা বলতাম এবং তোমার দিদিকে বলেছিলাম আমি তাকে বিয়ে করতে চাই। তোমার দিদিও রাজি ছিল। তারপর তোমার দিদি তোমার ব্যাপারে সত্যি কথা বলেছিল এবং বলেছিল যাতে আমরা তোমার খেয়াল রাখি, কারণ এটা এতটাই খারাপ অসুখ যে কেউ তোমার সঙ্গে সুযোগের সদ্ব্যবহার করতে পারত। তাই তোমার বাবা মা তোমাকে বাড়ির বাইরেও খুব একটা বেশি যেতে দিত না। ভাসুরের কথা শোনার পরে আমার পায়ের তলা থেকে তো মাটি সরে যায়। এই কারণে সবাই আমাকে অ্যাভয়েড করত। এবং সেদিন যখন আমি বান্ধবীর বিয়েতে গেছিলাম, তাই কিছু মহিলা আমাকে নিয়ে নোংরা কথা বলেছিল আমি চরিত্রহীন। তারপর বর আমার কাছে এসে আমার হাত ধরে বলে, এই বাড়িতে আসার পরে তুমি একদিন ঘুমের মধ্যে উঠে দাদার ঘরে গিয়ে শুয়েছিলে। দাদা আমাকে এই কথাটা বলেছিল এবং এটার জন্যই দাদা সবসময় আমার সঙ্গে আলোচনা করত যে কি করে তোমাকে এই অসুখ থেকে বাঁচানো যায়। তাই দাদা সবসময় নিজের ঘরের দরজা লাগিয়ে রাখতো। দাদা আমাকে এটাই বলতো যাতে তোমার খেয়াল রাখি। আমি ভেবেছিলাম তোমাকে এই ব্যাপারে জানতে দিব না, কিন্তু এখন না বললেই হতো না। কথাগুলো শোনার পরে ভাবি আমি তো ভাসুরের ব্যাপারে অনেক খারাপ ভেবেছিলাম এবং আমার বড়দিকেও খারাপ ভেবেছিলাম, কিন্তু তারা যে আমার এতটা খেয়াল রাখছিল সেটা আমি জানতেও পারিনি। তাই সেদিন আমার ভাসুর বলেছিল, আর কতদিন এরকম চলবে, এবার নিজেকে একটু শোধরাও। তারপর আমার ভাসুর নিজের মোবাইলটা বের করে আমার ঘুমের মধ্যে হাঁটার ভিডিও দেখায় যে কিভাবে আমি ঘুমের মধ্যে হেঁটে হেঁটে বেড়াই। এবং সেদিন হেঁটে হেঁটে বাড়ির বাইরেও বেরিয়ে যাচ্ছিলাম। সেদিন বাড়ির বাইরে বেরোনোর আগেই আমার বর আমাকে ধরেছিল, তারপর ঘরে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিয়েছিল। আমি পুরো ভিডিওটা দেখার পরে অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম, যেটার ব্যাপারে এতদিন আমি অজানা ছিলাম। আমার বাবা মাও কোনোদিন আমাকে এই ব্যাপারে বলেনি। এটা জানার পরে বর আমাকে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের ওষুধ খাওয়ার পরে এখন আমি ভালো আছি। আমার বাড়ির লোক আমার খুব খেয়াল রাখে। যেহেতু আমি প্রেগনেন্ট আছি, আজ ৯ মাস পরে একটা সুস্থ সবল কন্যা সন্তানকে আমি জন্ম দিয়েছি। এখন আমার এই অসুখটা ঠিক হয়ে গেছে বললেই চলে। ধৈর্য ধরে ২ বছর ডাক্তার দেখানোর পরে আজ আমি সম্পূর্ণভাবে সুস্থ আছি এবং বরের সাথে খুব ভালো আছি। ওদিকে আমার ভাসুর জানিয়ে দিয়েছিল বিয়ে করলে সে আমার বড়দিকেই করবে। প্রথমে আমি ভাসুরকে পছন্দ করতাম না, তাই আমি কোনোদিনই চাইনি আমার বড়দির বিয়ে ভাসুরের সঙ্গে হোক। কিন্তু আজ আমি নিজে দিদির বিয়ে ভাসুরের সঙ্গে করিয়ে দিয়েছি, কারণ আমার ভাসুর খুবই ভালো মানুষ ছিলেন। আমি উনাকে অনেক ভুল ভেবেছিলাম। এখন আমরা সবাই খুবই ভালো আছি এবং সুস্থ আছি। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এতটাই, ধন্যবাদ।